আমি আগেই আপনাদের বলেছিলাম দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ নির্বাচন কমিশনের কাছে অন্তত 20 গুণ কঠিন চ্যালেঞ্জ, এবং অবধারিতভাবে নির্বাচন কমিশনও এটা সঠিক সময়ে অনুধাবন করেছিল এবং তার জন্য ব্যবস্থা নিয়েছিল। 29শে এপ্রিলের জন্য শুধু 29শে এপ্রিল মাথায় রেখে সম্ভবত নির্বাচন কমিশন এগোয়নি। 29শে এপ্রিলের যে চেহারা আমরা দেখেছি দক্ষিণবঙ্গে, এটা এনশিওর করবার জন্য নির্বাচন কমিশন অন্তত 1 থেকে 1.5 মাস আগে পরিকল্পনা শুরু করে এগিয়েছে, এবং তার ফলাফল এই 29 তারিখের নির্বাচনের যে ছবি আমরা দেখেছি সেটা। কেন এই কথা বলছি আমি একটু বিস্তারিত আপনাদের বলবো। আপনারা জানেন, নির্বাচন হয়ে যাওয়ার পর গত কয়েক ঘন্টায় একাধিক এক্সিট পোলের বিরিয়ানির হাঁড়ি খুলেছে, এবং সেই বিরিয়ানি নানা রকম মশলায় তৈরি। কোথাও অবশ্যই যুক্তির মশলা, অঙ্কের মশলা যথেষ্ট ব্যবহার হয়, কোথাও তার সঙ্গে কিছু কম্পালশনও থাকে। আমি নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর, যখন এই কয়েক ঘন্টার অপেক্ষা এবং তারপরে আস্তে আস্তে পরিষ্কার হবে ছবিটা যে আগামী 5 বছর পশ্চিমবঙ্গ শাসন করবে কোন রাজনৈতিক দল, আমি কোনো এক্সিট পোল নিয়ে এক্ষুনি আলোচনা করতে চাইছি না। অবশ্যই আমার ইচ্ছে আছে করা, সব কটা বিরিয়ানির হাঁড়ি খুলে যাক, তার মধ্যে বেছে বেছে কিছু হাঁড়ি নিয়ে বসা যাবে এবং আলোচনা করা যাবে কোথায় কোন ধরনের মশলা বেশি হয়েছে, কোথায় মাংসের সাইজ ছোট, এবং কেন, বা সত্যিই সেটা আগামী নির্বাচনের ফলাফলে দেখা যাবে কিনা। আজ আমি যে বিষয়টা আপনাদের সামনে রাখতে চাই, আমার চোখে, আমার এই প্রায় 3 দশকের সাংবাদিকতার যে অভিজ্ঞতা, আমার চোখে 29 তারিখের নির্বাচনের কতগুলো বৈশিষ্ট্য। আমি এর আগে বহু নির্বাচন দেখেছি, সাংবাদিক হিসেবে বহু নির্বাচনে কভার করেছি, নেতাদের সঙ্গে নির্বাচনের আগে থেকে এবং নির্বাচনের পরও পর্যন্ত যোগাযোগ রেখে চলেছি, তাদের প্রতিক্রিয়া নিয়েছি, সংবাদ মাধ্যমে আপনাদের সামনে রেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে যেখানে যেখানে আমি কাজ করেছি। কিন্তু এবারের 29 এপ্রিলের এই নির্বাচন কোথায় কোথায় আমাকে অবাক করেছে, বা বলতে পারেন আমার মনে হয়েছে যে এটা তো এর আগে কখনো দেখিনি। এরকম গোটা 5-6 বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স আমি আপনাদের সামনে রাখতে চাই, যা আমার চোখে পড়েছে এই বুধবারের সারাদিনে। এবং বলা বাহুল্য এর বেশিরভাগই শাসক দল সম্পর্কিত, কারণ এটা তো অত্যন্ত স্বাভাবিক যে সব থেকে বেশি চোখে পড়ে শাসক দলকেই, সব থেকে বেশি নজরেও থাকে শাসক দলই। ফলে এই বৈশিষ্ট্যগুলো অনেকগুলোই শাসক দল সংশ্লিষ্ট। বিরোধীদের ভূমিকা নিয়েও আলোচনা করা যায়, কিন্তু তার থেকে আমার ধারণা এই বৈশিষ্ট্যগুলোর গুরুত্ব বেশি। তাই নির্ধারিত সময়ের মধ্যে বলতে হবে বলে এগুলোকেই আগে আলোচনা করা যাক, তারপর হাতে সময় থাকলে বিরোধীদের বিষয়েও বলা যাবে। 1, শাসক দলের ক্যাম্প এই বুধবারের নির্বাচনে দেখা গেল অত্যন্ত নিষ্প্রভ। আমার মনে হয় যদি আপনারাও তাকিয়ে দেখে থাকেন, আপনাদের চোখেও এই বৈশিষ্ট্য পড়ার কথা। শাসক দলের ক্যাম্প গত কয়েকটা নির্বাচনের কথা যদি ভাবেন, একটা সারাদিন সেখানে একটা উৎসবের আবহ, বেশ কিছু বিলাসবহুল ব্যবস্থা, আরামদায়ক বসার ব্যবস্থা, নানা রকম পানীয়ের ব্যবস্থা, অবশ্যই বৈধ যেগুলো, আমি সেই ধরনের কথাই বলছি, নরম পানীয়ের কথা বলছি, সেই রকম ব্যবস্থা, আপ্যায়নের ব্যবস্থা। কাউকে দেখতে পেলে তিনি কোনো বরিষ্ঠ সাংবাদিক হতে পারেন, দলের অন্য কোনো সিনিয়র নেতা হতে পারেন, এমনকি প্রার্থী নিজেও যদি ওই ক্যাম্পে আসেন, ওই বুথের এলাকায় আসেন, তার জন্য আলাদা ব্যবস্থা। এবং প্রত্যেকের জন্য, যারা দলের হয়ে সারাদিন জান লড়িয়ে দিচ্ছেন, তাদের জন্য অন্তত বিরিয়ানির প্যাকেট, অন্যান্য দ্বীপ্রাহরিক আহারের ব্যবস্থাও অনেক সময় দেখেছি, কিন্তু মিনিমাম বিরিয়ানির প্যাকেট তো অবশ্যই এবারে ছিল না। আমি কলকাতা শহরেরও বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেছি যে যারা ক্যাম্পে বসেছেন তাদেরকে বাড়ি গিয়ে খেয়ে আসতে হয়েছে। ইনফ্যাক্ট ক্যাম্পে 4 জনের বেশি বসা যাবে না, এটা কিন্তু পুলিশ প্রথম থেকেই নজর রেখেছিল। এবং একদম সকাল সকাল যে ছবি, রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাড়ায় মুখ্যমন্ত্রীর ভাই, তার সঙ্গে আরও কয়েকজন বসেছিলেন। সেখানে পুলিশ গিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে ম্যাক্সিমাম 4, তার বেশি আজকে একসঙ্গে বসা যাবে না। এটা যাই হোক, তারা বলেছিলেন বোধহয়, আমি যতটুকু বুঝলাম, তারা দাবি করেছিলেন যে এটা তো ঠিক নির্বাচনী ক্যাম্প নয়, আমাদের ক্লাবের উল্টো দিকে, এখানে আমরা রোজই বসে আড্ডা মারি। পুলিশ পরিষ্কার করে দিয়েছে অন্যদিন বুঝবেন, আড্ডা মারবেন, কিন্তু আজ 4 জনের বেশি নয়। তো এটুকু বোঝা গেছে যে বিলাস বা আরাম
ইত্যাদির ব্যবস্থা থাকে শাসক দলের এই নির্বাচনী ক্যাম্পগুলোতে, সেটা ছিল না। অনেক জায়গায় তো নির্বাচনী ক্যাম্প সেভাবে জনবহুল তো ছিলই না, ওই 4 জনও একসঙ্গে চোখে পড়েনি। ইনফ্যাক্ট আমি যেখানে ভোট দিয়েছি সেখানে ভোট দিয়ে বেরোনোর পর আমার খেয়াল হয়েছে নির্বাচনী ক্যাম্প তো দেখলাম না। আমি অনেক সকালে গিয়েছিলাম ভোট দিতে, এবং তখনও শাসক দলের নির্বাচনী ক্যাম্পে 1-2জনও চোখে পড়েনি। ফলে নির্বাচনী ক্যাম্পগুলো যেন এবারে অনেকটা দুরানির প্রাসাদের মতো লেগেছে। প্রাসাদও বোধহয় বলা যাবে না, কারণ সেখানে ব্যবস্থাও ছিল খুব সাধারণ। পুলিশের ভুল বদল, পুলিশের ভূমিকা অন্যান্যবার যেরকম দেখা যায় তার থেকে এবারে যে অনেকটাই আলাদা ছিল, এটা মনে হয় আপনাদেরও প্রত্যেকের চোখে পড়েছে। এর কারণ কি, কোনটার কারণে কি হয়েছে, সম্ভাব্য কারণগুলো নিয়েও কথা বলা যাবে, কিন্তু যেটা আমি প্রাইমারিলি বলতে চাই যে পুলিশকে যথেষ্ট অ্যাক্টিভ দেখা গেছে। এবারের নির্বাচনে কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে লোকাল পুলিশ ছিল না, সেখানে শুধু কেন্দ্রীয় পুলিশ ছিল। কিন্তু লোকাল পুলিশ বাইরে যাতে কোথাও কোনো সিচুয়েশন হাতের বাইরে না যায় এবং নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী সব কিছু চলে, সেদিকে কড়া নজর রেখেছিল। শাসক দলের লোকাল নেটওয়ার্কের নেতারা তুলনামূলকভাবে নিষ্ক্রিয় ছিলেন। সাধারণভাবে এই লোকাল নেটওয়ার্কের নেতারা যারা, তাদেরকে ভোটের দিন সবথেকে বেশি অ্যাক্টিভ দেখা যায়। সকাল থেকে তারা রাস্তায় থাকেন, যারা ভোট দিতে যাচ্ছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, হয়তো সেখানে অনেক ইশারা বিনিময়ও হয়, এবং তাদের সঙ্গে তাদের সাগরেদরাও থাকেন। ইনফ্যাক্ট এই লোকাল নেটওয়ার্কের মধ্যে অন্যতম হচ্ছে কাউন্সিলররা। এমনকি কলকাতা শহরেও তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলররা, তাদের অনেককেই সক্রিয়ভাবে রাস্তায় দেখা যায়নি। প্রত্যেকের পেছন পেছন ঘুরে তাদের ওপর নজর রাখা সম্ভব না, কিন্তু তাদের যে সক্রিয়তা চোখে পড়ে অন্যান্য বছর, এবছর কিন্তু কাউন্সিলরদের সেই সক্রিয়তা চোখে পড়েনি। শুধু কলকাতা শহর নয়, কলকাতা শহর লাগোয়া অঞ্চলগুলির পুরসভার যে সমস্ত পুরপিতারা রয়েছেন, যারা সাধারণত লোকাল নেটওয়ার্ক কন্ট্রোল করেন, তাদেরকে কিন্তু সেভাবে সক্রিয় দেখা যায়নি। একই সঙ্গে অতটা সক্রিয় দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের অধিকাংশ প্রার্থীকে। এই বারে যে ভোট হলো তাতে অসংখ্য মন্ত্রীরা ছিলেন, তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট সমস্ত মন্ত্রীরা, কিন্তু তারা অন্যান্য বার যতটা সক্রিয় থাকেন, যতটা মোবাইল থাকেন ভোটের দিন, ততটা মোবাইল কিন্তু তারা ছিলেন না। বরং বৈশিষ্ট্য অন্যতম এবারের ভোটের, সকাল থেকেই সক্রিয় ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলা 1-1:30টার আগে সক্রিয় হতে আমরা সাধারণত দেখিনি। ইনফ্যাক্ট লোকসভা ভোটে গতবারে বা তার আগে যখন 2021-এর বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ভোটের দিন কিন্তু তিনি বেলা 1:30টার পরই সক্রিয় হয়েছিলেন। তিনি আহত ছিলেন, সেই সময় হুইল চেয়ারে ছিলেন। একটি পার্টিকুলার বুথ যেখানে তার অভিযোগ ছিল যে সম্ভবত এখানে রিগিং হচ্ছে, সেখানে গিয়ে তিনি বসেছিলেন। কিন্তু বুধবার দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সকাল সকাল রাস্তায় দেখা গেল। শুধু রাস্তায় দেখা গেল না, তিনি সেখান থেকে অভিযোগ করলেন রিগিংয়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে রিগিংয়ের অভিযোগ, এটাও কিন্তু এবারের এই বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের অন্যতম বৈশিষ্ট্য বলেই আমার মনে হয়েছে। তিনি সরাসরি বিজেপির পক্ষে রিগিং করার চেষ্টা হচ্ছে এই ধরনের অভিযোগ করেছেন একদম সকাল সকাল। ইনফ্যাক্ট বাবাই নামে কাউন্সিলরের বাড়িতে মাঝরাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী হামলা করেছেন ববি হাকিমের এলাকায়, ফিরহাদ হাকিমের এলাকায়। এই অভিযোগও ফিরহাদ হাকিমের মুখে নয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই শুনেছি, কারণ তিনি সেখানে নাকি গিয়েছিলেন সকালবেলা খবর পেয়ে। কিন্তু ফিরহাদ হাকিম কোথায়? ক জায়গায় দেখা গেছে তাকে? কবার তিনি অভিযোগ করেছেন? অন্যান্য বারের তৃণমূল কংগ্রেসের নির্বাচনের সঙ্গে এবারের তৃণমূল কংগ্রেসের নির্বাচনের বেশ অনেকটা তফাৎ মনে হয়েছে আমার। আমি জানি না, এ ব্যাপারে আমি চাইবো আপনারাও আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে, সেখান থেকেও আমি অনেক কিছু শিখি। সাধারণত বেলা বাড়লে গোলমাল বাড়ে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে 12টা, 1টা, অনেক সময় 2টো, 2:30-এর পর থেকে বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগ আসতে শুরু করে। পুলিশ সাধারণভাবে নিষ্ক্রিয় হতে শুরু করে, তাদের নজরদারি কমতে শুরু করে। এবারে কিন্তু যেহেতু বুথগুলো কেন্দ্রীয় বাহিনীর হাতে, সেই জন্য সেখানে নজরদারি বা
সক্রিয়তা কমার কোনো রকম সুযোগ সম্ভবত ছিল না। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বড় কিছু হওয়া, বড় ধরনের ব্রেগিংয়ের চেষ্টা, বড় ধরনের বুথ দখল হওয়া, এগুলোর কোনো অভিযোগ পাওয়া যায়নি। খুচরো কিছু তো অবশ্যই হয়েছে, কিন্তু আপনারাও মানবেন যা হয়েছে, যা হয় তার তুলনায় কিছুই না, সামান্য। এবং কোথাও ছিটে ফোটা রক্তপাতের ঘটনাও যে ঘটেনি তা নয়, কিন্তু যে ধরনের সহিংসতা আমরা দেখে অভ্যস্ত, তার তুলনায় এটাকে আপনি কতটুকু বলে মনে করেন? অতি সামান্য। দেখুন, যে 142টা আসনে ভোট ছিল এই দ্বিতীয় পর্বে, এটা তৃণমূলের গড়। এই পরিসংখ্যান তো আপনাদের কাছে স্পষ্ট যে 142টার মধ্যে 2021-এ তৃণমূল কংগ্রেসে 123টা জিতেছিল, 123টা, বিজেপি মাত্র 18টা জিতেছিল এখানে, এবং তাও ওই নদিয়া, উত্তর 24 পরগনার মতো অধ্যুষিত এলাকায়। আর দক্ষিণে একমাত্র আইএসএফ, একমাত্র ভাঙড়, যা তৃণমূল কংগ্রেসের হাতের বাইরে ছিল। 2024-এর লোকসভা নির্বাচনে অবশ্য বিজেপি তার অবস্থান কিছুটা উন্নত করেছিল, এবং 24-এর লোকসভা বলছি, ফলে সেখানে বিধানসভা ওয়াইজ কাউন্টিংটা আলটিমেটলি ফ্যাক্টর হয়নি। 24-এর লোকসভায় তৃণমূল কংগ্রেসই উজ্জ্বল ছিল সাফল্যের দিক থেকে, কিন্তু বিধানসভা ওয়াইজ পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে এই 142টা বিধানসভার মধ্যে বিজেপি 27টাতে এগিয়েছিল, অর্থাৎ কিছুটা তারা ইমপ্রুভ করেছে। এবং লোকসভা ভোটের আরেকটা বড় বৈশিষ্ট্য আপনাদের বলি, 77টা পুরো এলাকা যেখানে বিজেপির ভোট বেড়েছিল, বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়েছিল 77টা পুরো এলাকায়। ফলে এটুকু বোঝা গেছিল যে এই আরবান, সেমি আরবান অঞ্চলগুলো, কলকাতা এবং সন্নিহিত জেলার যে বিস্তীর্ণ অঞ্চল, সেখানে কিছুটা হলেও ফুটপ্রিন্ট বেড়েছে বিজেপির। কতটা বেড়েছে এবং তা বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলার জন্য কতটা, সেটা বোঝা যাবে এই নির্বাচনের ফলাফল সামনে আসলে। কিন্তু এটা যে অনেকটাই, বিশেষ করে এসআইআর ফ্যাক্টর এবং 2024-এর যে লোকসভার ট্রেন্ড ছিল, সেইটাকে সামনে রেখে অনেক ভোট বিশেষজ্ঞ বিশ্লেষণ করে ইতিমধ্যেই দেখিয়েছেন, মানে নির্বাচন হয়ে যাওয়ার আগে, আমি এক্সিট পোলের কথা বলছি না, নির্বাচন হয়ে যাওয়ার আগেই তারা এটা বিশ্লেষণ করে দেখিয়েছেন, 0.5% ভোট যদি সুইং করে বিজেপির দিকে, অন্য কোনো ভোট নয়, তারা বলছেন জাস্ট হিন্দু ভোট যা বিজেপির পক্ষে পড়েছিল, তার থেকে 0.5% ভোট যদি বিজেপির বাড়ে, 0.5%, তাহলে এই 142টা আসনের মধ্যে বিজেপির আসন সংখ্যা 50-এ পৌঁছে যেতে পারে। আপনাদের মনে রাখতে হবে, যে পরিমাণ সংখ্যায় মানুষ, ভোটার কমেছে এসআইআরের ফলে এখানে, এবং যে মার্জিন ছিল, মার্জিনের যে ট্রেন্ড লোকসভা নির্বাচনে 2024-এ দেখা গেছে, শুধু সেইটুকু, এই দুটো ফ্যাক্টরকে সামনে রেখে তারা বলেছেন হিন্দু ভোটের 0.5%ও যদি বিজেপি নিজেদের দিকে ঘুরিয়ে নিতে পারে, তাহলে এই 142টার মধ্যে 50-এর কাছাকাছি পৌঁছে যাবে বিজেপির আসন। আর যদি 5% ঘোরে, খুব বেশি না, 5% হিন্দু ভোট যদি বিজেপিকে বেছে নেয়, তাহলে বিজেপি পৌঁছে যেতে পারে 80-তে। অর্থাৎ উত্তরের পর দক্ষিণবঙ্গে বিজেপির সাফল্য, এমনকি 0.5% ভোটের সুইংয়েও বিজেপিকে অনেক বড় দাবিদার করে তুলতে পারে আগামীতে সরকার করার বিষয়। তো যাই হোক, আমি যে পয়েন্টগুলো এবার রাখতে চাই, যে এটা কিভাবে সম্ভব হলো, যে ভোটটা আমরা দেখলাম বুধবারে, সেই ভোটটা শুধু বুধবারের জন্য পরিকল্পনা করে কি নির্বাচন কমিশন করতে পেরেছে, বা এভাবে সম্ভব? সিআরপিএফ তো এর আগেও এসছে, কড়া কড়া আইপিএস অফিসার এসছেন এর আগে, অবজারভার এসছেন, হয়তো এত সংখ্যায় আসেননি। যে ফ্যাক্টরগুলো এই ব্যাপারটাকে সম্ভব করেছে, আমার মনে হয়, আমি আবার বলছি, ব্যাপারে আপনাদের মতামত আমায় সমৃদ্ধ করবে। তার মধ্যে একটা অবশ্যই প্রশাসনিক রদবদল। একদম নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই নির্বাচন কমিশন যেভাবে ব্যাট চালিয়ে খেলেছে, একের পর এক ডিএম বদল, সমস্ত কমিশনার অফ পুলিশ, বেশিরভাগ জেলার এসপি, এবং পরবর্তীতে পান থেকে চুন খসলেই আইসি, সাব ইন্সপেক্টর, যে পদে আছেন সেখান থেকে সাসপেন্ড বা গ্যারেজ, এবং তাকে নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না। তাদের সার্ভিস রেকর্ডে, কেরিয়ারের একটা বড় দাগ এগুলো। আমরা বাইরে থেকে যাই ভাবি না কেন, ঠিক আছে, যদি আবার তৃণমূল কংগ্রেস আসে, তাহলে তো নিঃসন্দেহে তিনি আবার স্বনামধন্য হয়ে ফিরে আসবেন, কিন্তু সার্ভিস রেকর্ডে দাগ এগুলো। বিশেষ করে আইপিএসদের জন্য এটা, বা ডাব্লিউপিএসদের জন্য কিছুটা, ডাব্লিউবিপিএসে যারা আছেন তাদের জন্য কিছুটা অসুবিধা তৈরি করে।
মোট কথা এই বদলি, শাস্তি সবটাই লোকাল পুলিশের ওপরে একটা বড় চাপ তৈরি করেছিল, এবং যারা পরবর্তীতে দায়িত্ব পেয়েছেন, যাদের ওপর নির্বাচন কমিশন ভরসা রেখেছে, তারা চেষ্টা করেছেন যে তাদের ভূমিকায় যেন কোথাও কোনো গলদ না থাকে। এটা আমার মনে হয়েছে, এবং তার একটা বড় প্রভাব পড়েছে এই বুধবারের ভোটে। আর ভোটের আগে অন্তত 1 থেকে 1.5 মাস আগে থেকে যে নাকা চেকিং, দেখুন নির্বাচনেই যে আপনাদের বলছিলাম যে ক্যাম্পে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থা পর্যন্ত হয়নি শাসক দলের ক্যাম্পে, যা এর আগে কখনো দেখা যায়নি, বা অন্যান্য কোনো বিলাসিতার কিছু চোখে পড়েনি। আসলে যে টাকাটা এর জন্য ব্যবহার হয়, যে টাকাটা সার্কুলেট হয়, সেই টাকাটা সার্কুলেট হয়নি। আমি শুধুমাত্র শাসক দলের কথা বলছি না, বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে কর্মীরা রাস্তায় থাকেন, তাদের সারাদিনের খরচের জন্যও টাকা খরচা করতে হয় তাদের। কিন্তু যেভাবে নাকা চেকিং চলেছে, একটা টাকা, হিসাব বহির্ভূত টাকা, কিছু নিশ্চয়ই এদিক ওদিক গলেছে, সবটা তো নিশ্চয়ই ধরা পড়ে না নেটে, কিন্তু যে পরিমাণ ধরা পড়েছে তাতেই এই কাজ হয়ে গেছে। তাতেই এই বিষয়টাই যে রাস্তাঘাটে যে অত্যন্ত সক্রিয় ভলেন্টিয়ারদের দেখা যায়, যেখানে যার সংগঠন বেশি, যেখানে যার আর্থিক ক্ষমতা বেশি, অবশ্যই তাতে এগিয়ে থাকে শাসক দল, সেই জায়গায় সব থেকে বড় বাধা পড়েছে ওই নাকা চেকিংয়ের ফলে। এবং নাকা চেকিংটা আন্তরিকভাবেই হয়েছে বলেই মনে হচ্ছে, নাহলে এই জিনিস দেখার কথা না আমাদের। কোথাও একটা বোমের আওয়াজ নেই, কোথাও একটা গুলি চলেনি। তার কারণ সম্ভবত যেভাবে এই নাকা চেকিং চলেছে, তাতে প্রচুর বোমা সিজ করেছে পুলিশ, প্রচুর আগ্নেয়াস্ত্র সিজ করেছে পুলিশ। তারপর খুচরো খাচরা কিছু ঘটনা ঘটেছে, কিন্তু বড় ঘটনা ঘটেনি। এই নাকা চেকিং শুধুমাত্র রাস্তায় রাস্তায় চেকিং করে অ্যাব্রাপ্টলি গাড়ি আটকে এভাবে সম্ভব না। আমার মনে হয় নির্বাচন কমিশন আমাদের চোখের ওপর ধরা পড়েছে যে কেন্দ্রীয় বাহিনী ব্যবহৃত হচ্ছে, প্রচুর কেন্দ্রীয় বাহিনী, প্রতি 400 ভোটারে একজন করে কেন্দ্রীয় জওয়ান। এর বাইরেও আমার ধারণা বিভিন্ন গোয়েন্দা এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়েছে, আইবি, এনআইএ, এমনকি কলকাতা বা রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি, সেখানেও নিঃসন্দেহে কোনো ভ্যালিড ইনপুট নির্বাচন কমিশন সেটাকে ব্যবহার করেও পেয়েছে। ফলে যেখান দিয়ে এই সমস্ত টাকা পয়সা সার্কুলেশনগুলো হয়, বা অস্ত্র, মাদক, সেই সমস্ত জায়গায় জাল বিছিয়ে নির্বাচন কমিশন এর সিংহভাগটাই আটকে দিতে পেরেছে, সফলভাবে আটকে দিতে পেরেছে, যার ফলে এই নির্বাচনে অনেক কিছু আমরা দেখিনি। আপনাদের এইটুকু আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলতে পারি যে উত্তর কলকাতার এক অঞ্চলে একজন সাংবাদিক, অনেক দিনের সাংবাদিক, তিনি এখন অবসরপ্রাপ্ত, কিন্তু একটা সময় আমি তার আন্ডারে দীর্ঘ সময় কাজ করেছি। সকালবেলা একটু বেলা গড়ালে তখন আমি ভোট দিয়ে বাড়ি এসেছি এবং অফিসে আসার প্রস্তুতি নিচ্ছি, তার সঙ্গে আমার ফোনে কথা হচ্ছিল। তো তিনি কথা বলতে বলতে বললেন যে আমাদের এখানে এরকম শাসক দলের ক্যাম্পই তো ছিল না, তো প্রার্থী যিনি তিনিও আমার পরিচিত, আমার সঙ্গে দেখা হলো, উনি রাস্তায় ছিলেন। আমি বললাম যে আমি তো ভোট দিতে গেলাম, আপনার ক্যাম্পে দেখলাম লোক নেই। উনি আমাকে বললেন, কি বলবো বলুন, বসার লোক পাচ্ছি না, টাকা চাইছে। এটা উনি হাসতে হাসতে বললেন। কিন্তু আমার তখন মনে হলো যে আমি যে ব্যাপারটাকে দুয়ে দুয়ে চার করছিলাম, যে নির্বাচন কমিশনের এই নাকা চেকিং একটা বড় সাফল্য এনে দিয়েছে তাদের, যাতে এই রাস্তায় এই ধরনের সোকল্ড ভলেন্টিয়ার যারা রাস্তায় সক্রিয় থাকে তাদের সংখ্যা কমিয়েছে, সেটাকে কিছুটা সাপোর্ট করলো এই ডেটা। আর গোয়েন্দা বাহিনীর ইনপুট ছাড়া এভাবে সম্পূর্ণভাবে পুরো নাকাবন্দি করা এবং সিংহভাগ এই ধরনের সাপ্লাই আটকানো, এটাও সম্ভব না। এমনকি মদের দোকান বন্ধ রাখার যে সিদ্ধান্ত, তা নিয়ে নানা রকম আলোচনা হয়েছিল, কিন্তু তারও যে ভূমিকা একেবারে নেই সেটা বোধহয় মনে হয় সেটা সরাসরি বলা যাবে না। এনিওয়ে, একটা জিনিস হলো, সেটা হচ্ছে যে এই ধরনের নির্বাচন সম্ভব, এটা বাংলার মানুষ অনেক দিন পরে অনুভব করলো। এটা কিন্তু একটা চাহিদা তৈরি করবে মানুষের ভেতরে। এই ধরনের একটা চাহিদা যদি তৈরি হয় যে এইরকমই তো ভোট হবে, এরকমই ভোট হওয়া উচিত, কেন আমরা এই রকম ভোট দেখি না, কেন এই রকম ভোট না হয়ে আমাদের এখানে এত সহিংসতা হয়, আমাদের এখানে এত রক্তপাত হয়, কেন হয়, কেন ভোট দিতে যাওয়া যায় না, গিয়ে দেখা যায় ভোট হয়ে গেছে, মৃত মানুষের ভোট পড়ে, তাই নিয়ে বিতর্ক হয়, কেন হয়? ভোট হবে এতটাই ক্লিন, এতটাই বিতর্কবিহীন।
মানুষের ভেতরে এরকম চাহিদা যদি তৈরি হয়, তাহলে বাংলার গণতন্ত্র, ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবাংলার গণতন্ত্র আগামী দিনে আরও অনেকটা উন্নত হবে।